ফজলুর রহমানের বিষয়ে আমরা দেখছি যে ভারত বিষয়ে কোনো কথা বলা যাবে না। তিনি তো নিজেই বলছেন আমরা তো ভারত, আমরা তো ভারত। আবার অনেকে আছে যে আওয়ামী লীগকে পছন্দ করে না কিন্তু ভারতের দালাল। যেমন দু একটা নাম বলি, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী। আওয়ামী লীগকে একেবারে ধুয়ে দিবেন কিন্তু ভারত প্রশ্নে কোনো কথা বলা যাবে না। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্ম এমনকি তাদের যে চলমান প্রক্রিয়া, আদর্শ, স্লোগান সব কিছুর ভিতরে কিন্তু একটা ঐতিহ্য এবং একটা উদ্দেশ্য লুকিয়ে ছিল, আছে এখন পর্যন্ত। নতুন যে দলগুলো হচ্ছে, প্রতিষ্ঠা পাচ্ছে, রেজিস্ট্রেশন পাচ্ছে, তাদেরও একটা উদ্দেশ্য আছে। আপনারা দেখবেন বা আমরা দেখে থাকি যে তারাও কিন্তু একটা পর্যায়ে এসে মাঠ থেকে উঠে এসে তারা রাজনৈতিক দল গঠন করে এবং প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন দেশের স্বার্থে, অথবা দেশের বিরুদ্ধেও অনেকে কাজ করছেন। একটু বিএনপিকে নিয়ে কথা বলা যেতেই পারে, যেহেতু সামনে আমরা শুনছি অনেকে বলছে যে বিএনপি ক্ষমতায় আসছে, ক্ষমতা চলেই আসছে, নির্বাচন দিলেই বিএনপি পাস করবে, বিজয়ী হবে, সংসদে যাবে। তো বিএনপির বিষয়টা নিয়ে কথা যেটা বলছে এটা অনেকের হয়তো পছন্দ হবে না, তবে এটা বিএনপির জন্য, যারা বিএনপি করছেন তাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু এই দলটি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে কাজ করার উদ্দেশ্যে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেছেন। তিনিও কিন্তু একজন রাজনীতিবিদ ছিলেন না, মাঠ পর্যায়ে তিনি রাজনীতি করেছেন, ছাত্র রাজনীতি করেছেন, নেতার সাথে থেকেছেন, এমন কোনো নজির আমরা দেখিনি। কিন্তু তিনি বাংলাদেশের একজন আগাগোড়া দেশপ্রেমিক ছিলেন। তিনি যখন দলটি গঠন করলেন সেখানে আমরা দেখছি বিভিন্ন জনের সাক্ষাৎকার আমরা নিয়েছি, বিভিন্ন সময়ে পোর খাওয়া অথবা আওয়ামী লীগ থেকে বিতাড়িত হওয়া অথবা পদত্যাগ করা অনেক নেতাকর্মীরা কিন্তু বিএনপির সাথে যুক্ত হয়ে জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করে, এমনকি তারা শাসনও করে। প্রশ্নটা হচ্ছে আসলে ওই জায়গাতে না, প্রশ্নটা হচ্ছে এই যে 5ই আগস্টের পরে আমরা যেটা দেখলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছি, ইন্টারভিউ নিচ্ছি, বিভিন্ন বক্তব্য প্রকাশ করে আসছি বা বিভিন্ন ইস্যুভিত্তিক বিষয় নিয়ে প্রশ্ন করছি। তো এটা করতে গিয়ে আমি এই কয়েকদিন, কয়েক মাস যাবৎ যে অভিজ্ঞতাটা অর্জন করলাম যে বিএনপির ভেতরে যারা ভেতরে এখন ষড়যন্ত্র করছে অথবা যাদের এখন পুরনো প্রেম জেগে উঠেছে, সেই বিষয়টি নিয়ে কথা বলতে মূলত আসা। এটা হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন, যারা দেখছেন শুনছেন, যারা বিএনপি মনা, বিএনপি করোনা আছেন তারা বুঝে থাকবেন। আপনি দেখবেন যে বিভিন্ন বক্তব্য বা নেরেটিভ, বিভিন্ন বয়ান যেগুলো আসলে অস্বাভাবিক নয়, মানে অর্থাৎ এটা আমরা ইতিহাস ঘেটে 1971 সালের পরবর্তী সময় থেকে এখন অবধি আমরা বিশেষ করে আওয়ামী গণনা যারা আছেন তাদের মুখ থেকে নিঃসৃত এই শব্দগুলো আমরা শুনে আসছি, যেমন আলবদর, আলসামস, তারপরে রাজাকার, আলবদর, জামাত, শিবির, মৌলবাদ, জঙ্গি, এই শব্দগুলো কিন্তু আমরা জন্মের পর থেকেই আমরা এই শব্দগুলোর সাথে সম্পৃক্ত, পরিচিত, মানে শুনেই বড় হচ্ছে আমরা এখন। কিন্তু এই শব্দগুলো এখন বেশি ব্যবহার করা হচ্ছে। মুক্তিযুদ্ধের সময় এগুলো ব্যবহার করা হতো জামায়াত ইসলামের বিরুদ্ধে, যারা জামায়াত নেতা আছেন তাদের বিরুদ্ধে, তাদের নাম উচ্চারণ করতে গেলে এই শব্দগুলো ব্যবহার করা হতো। এখন এই শব্দগুলো কিন্তু আসলে বিএনপির ভেতরে কিছু চর আছেন, তারা এই শব্দগুলো ব্যবহার করেন। আমি যদি কিছু নাম বলি, তারা অত্যন্ত বুদ্ধিদীপ্ত, সচেতন, মেধাবী, আমি বলবো মানুষ। হারুনুর রশিদ, তিনি বিএনপির সাবেক এমপি। সম্প্রতি বাটা শোরুমে যে লুটপাটের ঘটনা আমরা দেখেছি, শুনেছি, আমরা এটা তো দেখলাম যে একজন আওয়ামী লীগের নেতার সন্তান সেটা নেতৃত্ব দিয়েছেন। এটাও পুলিশ পক্ষের দিন আছে, অনেকগুলো আসামি গ্রেপ্তার হয়েছে, অভিযুক্তরা, যদিও সম্পূর্ণ প্রমাণিত হয়নি। আমরা কোথাও 39 জন, কোথাও 29 জন এমন সংখ্যা আমরা শুনেছি। তো এটাও নাকি আসলে ডক্টর ইউনূস নিজে করিয়েছেন। তিনি মানে বাটা শোরুমে লুটপাটের জন্য করার জন্য তিনি নাকি বলেছেন বা তিনি করিয়েছেন, আবার গ্রেপ্তারও নাকি তিনি করিয়েছেন, তার নির্দেশ হয়েছে যে তিনি ক্ষমতায় থাকার জন্য এগুলো করাচ্ছেন, যে আমরা দেশের সাথে কাজ করছি। এখন আরেকটা বিষয় যে অবাক হওয়ার বিষয় যে ঈদের জামাতে যে মানুষ
ডক্টর ইউনূসকে পেয়ে আপ্লুত হয়েছেন, স্যার আপনি আরও 5 বছর থাকেন বা আরও কিছু সময় থাকেন। এই কথাটাও নাকি ডক্টর ইউনূসের পক্ষ থেকে বানানো, যারা গেছে সেখানে তারা ইউনূসের লোক, তারা এটা করিয়েছে। তো এই বয়ানগুলো এখন বিএনপি মনা বা বিএনপির নেতাকর্মীদের মুখ থেকে আসে। তারা অনেক মেধাবী, তারা সে অনেক শিক্ষিত বটে, কিন্তু তারা এই কথাগুলো বলছেন। পাশাপাশি তারা এই কথাটা বলছেন আওয়ামী বয়ানের মতো, যে বাংলাদেশে জঙ্গিবাদ ছড়াচ্ছে, বাংলাদেশে মৌলবাদ ছড়াচ্ছে, বাংলাদেশে মানে জঙ্গি ভরে গেছে, লুটপাট হচ্ছে। লুটপাট যে হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না, সেটা আবার বলা যাচ্ছে না। বা যেই যারা এই কথাগুলো বলছে যে জঙ্গিবাদ ছড়াচ্ছে, তো তাদেরকে যে প্রশ্ন করি যে জঙ্গিবাদ কারা করছে, অথবা এই যে চাঁদাবাজের ঘটনা আমরা দেখি, ডাকাতির ঘটনা দেখি, সেখানে তো বিএনপির অনেক নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, এই কথা তারা স্বীকার করতে চাচ্ছে না। না, এটা তারা করে না, সব জামাত শিবির এগুলো করেছে। অর্থাৎ আমি এই কথাটা বলতে চাচ্ছিলাম যে বিএনপির ভেতর প্রতিষ্ঠার লগ্ন থেকে অনেক নেতাকর্মীরা যারা আছেন, এসেছেন বা ভবিষ্যতে আসবেন, তারা আসলে মূলত একটা মিশন ভীষণ নিয়ে আসেন। আমি যদি ফজলুর রহমান ভাইয়ের কথা বলি, আমি যদি রুমিন পারহানার কথা বলি, আমি যদি হারুনুর রশিদ এমনকি তার স্ত্রী পাপিয়ার কথা বলি, আরও অনেকজন আছেন। আমি যদি জয়নাল আব্দুল ফারুকের কথাও বলি, ফারুকের কথাও যদি বলি, তিনিও কিন্তু বলেছেন তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন, এরকম অনেকে আছেন। তো তারা আসলে মূলত মানে কোনো একটা শক্তিকে পরাজিত করার জন্য হাতিয়ার হিসেবে কাজ করে বিএনপির। আওয়ামী লীগ করতেন, ভারতের সাথে তাদের যোগাযোগ আছে, থাকবে, ভারত প্রেম তারা দেখায়। আসলে যারা আওয়ামী লীগকে ঘৃণা করে তারা যে ভারতের দালাল না, এটা কিন্তু বলা যাবে না। এগুলো রাজনীতি মূলত বোঝার বিষয়। অনেকে আছে যে আওয়ামী লীগকেও পছন্দ করে না, আবার ভারতকেও পছন্দ করে না রাজনৈতিক বা দেশপ্রেমের কারণে। আবার অনেকে আছে যে আওয়ামী লীগকে পছন্দ করে না, কিন্তু ভারতের দালাল বা ভারতের পক্ষে কথা বলে। যেমন দু একটা নাম বলি, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, তাদের কাছে কখনো ভারত বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। বা ডক্টর মুসা সাদিক নামে একজন সচিব আছেন, যাদের ইন্টারভিউ নিয়ে থাকি, তার কাছে তিনি আওয়ামী লীগকে একেবারে ধুয়ে দিবেন, কিন্তু ভারত প্রশ্নে কোনো কথা বলা যাবে না। তিনি অনেক কথা বলেছেন যেগুলো বলতে পারছি না। ফজলুর রহমানের বিষয়ে আমরা দেখছি যে ভারত বিষয়ে কোনো কথা বলা যাবে না, তিনি তো নিজেই বলছেন আমরা তো ভারত, আমরা তো ভারত। কিন্তু আওয়ামী লীগকে নিয়ে অনেক সমালোচনা তারা করেন, আবার বিএনপির বিষয়েও অনেক কথা বলেন। তো এই জন্য বললাম যে বিএনপির ভেতরে এখন কয়েকটা লেয়ার আছে, যেগুলো আসলে প্রতিহত করতে হবে বা এগুলোকে কাটছাট করতে হবে। আমি বলছি না যে বহিষ্কার করা, এগুলো করার জন্য আসলে মূলত তারেক রহমান, খালেদা জিয়ার সহযোগিতা দরকার। তিনি যদি বা তারা যদি দেশে এসে দেশের বা দেশের সংস্কারের আগে দলের সংস্কার করে, তাহলে তারা অনেকদিন ক্ষমতায় থাকতে পারে। ক্ষমতায় যে আসবেন সেটা বলা যেতে পারে। আমরা শুনছি যে বিএনপি ক্ষমতা আসবে, মুজিবুর রহমান মঞ্জুবি পার্টির চেয়ারম্যান তিনি বলেছেন বটে যে বিএনপি ক্ষমতা আসবে, কিন্তু কতদিন থাকবে বা 3-4 বছরের বেশি ক্ষমতা থাকতে পারবে না, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখানে একটা বিষয়, ভয়ঙ্কর বিষয় লুকিয়ে আছে, যে 3-4 বছর যে ক্ষমতা থাকতে পারবে না, এর ভিতরে কিন্তু একটা তথ্য, একটা রহস্য লুকিয়ে আছে। তাহলে অন্য কি ক্ষমতা থাকবে? সেখানে কিন্তু জামাত বা অন্য কারো নাম বলা যাবে না। অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার জন্য যেভাবে মরিয়া হয়েছে, পাশাপাশি আওয়ামী লীগের সহযোগিতা চাচ্ছে বা তাদের সাথে হাত মিলাচ্ছে, মূলত আওয়ামী লীগই তাদেরকে পালাতে বাধ্য করবে। তো সেজন্য বিএনপির আরও একটু সতর্ক হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। বিজয়ের স্বাদ গ্রহণ করার জন্য মানুষ যেমন মরিয়া হয়ে থাকে, পাশাপাশি পতনের ঘণ্টা বাজবে, সেই ঘণ্টার সুর যে কোনো দলের কিন্তু আগে শোনা উচিত যে আমি এই কাজটা করলে আমার পতন হবে। হয়তো এই একটা কাজ করলে পতন হবে না, অনেকগুলো কাজ একসাথে হয়ে যাবে, আর যখন হবে তখন পতনের ঘণ্টা বাজবে। ধরেন এখন বিএনপি ক্ষমতায় না গিয়ে তারা কি বলছে যে তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে এই সংস্কার তারা মানবে না বা এগুলো তারা মানে আবার নতুন করে দেখবে। আবার চাঁদাবাজি করছে, আবার মানে ডাকাতের বিভিন্ন ঘটনার সাথে তারা জড়িত আছে, টেন্ডারবাজি করছে,
বিভিন্ন চ্যানেল দখলের কথা আমরা শুনছি, বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দুমকি কথাও শুনছি। পাশাপাশি তাদেরকে নিয়ে কোনো একটা প্রশ্নও করা যাচ্ছে না যে এই প্রশ্নটা যদি করি এটা উত্তর দিবে না, এই প্রশ্নটা করা এই তুমি তো জামাত শিবির, তুমি তো অমুক, তুমি তো তমুক, তুমি তো আওয়ামী লীগের লোক, এটাও কিন্তু বলে। তো এই জন্য মানে বিএনপির আরও সচেতন হওয়া উচিত, আরও উদার হওয়া উচিত। ক্ষমতা আরও যতই সে ভালো হোক বিএনপি, তাদের তো পতন হবেই একটা সময় এসে, আজীবন তার ক্ষমতা থাকবে না। কিন্তু ক্ষমতা ছাড়ার পর যাতে করে সুন্দরভাবে আবার দেশের স্বার্থে কাজ করা যায়। প্রিয় দর্শক, আপনারা বিষয়টিকে কীভাবে দেখছেন বা আপনি কি ভাবছেন, কি হতে যাচ্ছে, আমাদেরকে মন্তব্যের ঘরে জানাতে পারেন।